প্রিয় দর্শক, ৪৫৬ জন প্লেয়ার ৪৫.৬ বিলিয়ন টাকার জন্য ৬ দিনে ৬টি ভিন্ন গেম খেলবে। কিন্তু এই গেম অন্য গেমের তুলনায় একটু আলাদা, কারণ এখানে হেরে গেলেই মৃত্যু। আর এই ৪৫৬ জন প্লেয়ারের মধ্যে বেঁচে ফিরবে মাত্র একজন, যে কিনা হবে এই গেমের উইনার, আর সব টাকাগুলো সেই পাবে। বলছিলাম বর্তমান সময়ে তুমুল আলোচিত সিরিজ স্কুইড গেম সিজন 2 এর কথা। তাই চলুন অযথার কোনো কথা না বাড়িয়ে এই অসাধারণ সিরিজটি একসাথে উপভোগ করা যায়। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই প্রথম সিজনের উইনার সংকে। যদিও সে গেমটা জিতে প্রায় $৪৫.৬ বিলিয়ন জিতেছিল, কিন্তু সে এই টাকা নিয়ে কোনো মতেই শান্তি পাচ্ছিল না, কারণ এই টাকাগুলো ছিল শত শত মানুষের জীবনের মূল্য। তাই সং সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক এই গেমটি বন্ধ করবে। আর গেমটি বন্ধ করতে হলে সংকে প্রথমে ফ্রন্টম্যানের সাথে দেখা করতে হবে, কারণ কালো মাস্ক পরা ফ্রন্টম্যানেই পুরো গেমটি পরিচালনা করত। তাই প্রথমে সং একটা গ্রুপকে হায়ার করে, যাদের কাজ ছিল কিনা স্যুটবুট পরা একজন সেলসম্যানকে খোঁজা। মূলত এই সেলসম্যানেই বিভিন্ন মানুষের কাছে গিয়ে তাকচি খেলতো, আর যারা কিনা ওই গেমটি জিততে পারত তাদেরকে এই সেলসম্যান মূল গেমের জন্য ইনভাইট করত। আর এই কারণে সং এই সেলসম্যানকে খোঁজার জন্য কয়েকশো লোক লাগিয়ে দেয়। রেল স্টেশন থেকে বাস স্টেশন, প্রায় সব জায়গায় সঙ্গের লোক কাজ করছিল। আর এইদিকে আমরা জুনহো নামের সেই পুলিশ অফিসারকে জীবিত দেখতে পাই। মূলত এখানে কাহিনী হয়েছে কি, জুনহো গত সিজনে কৌশলে সেই গেমে সোলজার হয়েছিল। মূলত ও গিয়েছিল ওর ভাইকে সেই আইল্যান্ডে খুঁজতে। তো সবশেষে জুনহো যখন ওর ভাইকে খুঁজে পায়, তখন ও জানতে পারে যে ওর ভাই আর কেউ নয়, বরং ওর ভাই হলো ফ্রন্টম্যান, যে কিনা এই পুরো গেমটিকে পরিচালনা করছে। তবে জিহুনের ভাই মানে ফ্রন্টম্যান জিহুনকে অফার করে যে সে যেন তার সাথে থেকে যায়। তবে জিহুন কোনোভাবেই এই নির্মম অমানবিক গেমের সাথে নিজেকে জড়াতে চায় না, আর এই কারণেই ফ্রন্টম্যান ওকে গুলি করে সমুদ্রে ফেলে দেয়। তো এরপরে ভাগ্যক্রমে জিহুনকে জেলেরা খুঁজে পায়, আর এভাবেই সে যাত্রায় জিহুন বেঁচে গিয়েছিল। তো জিহুন বেঁচে গেলেও সেই আইল্যান্ডের নিষ্ঠুরতার কথা সে ভুলতে পারে না, তাই সিক্রেটলি ওই আইল্যান্ডকে খোঁজা শুরু করে দেয় জিহুন। কিন্তু এতে তেমন একটা লাভ হয় না, আর এইদিকে সেলসম্যানকে খুঁজতে খুঁজতে পার হয়ে যায় প্রায় 2 বছর। তাই সং তার হায়ার করা লোকের সংখ্যা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়, আর সকল হায়ার করা লোকদের বলা হয় যে যে এই সেলসম্যানকে প্রথম খুঁজে পাবে তাকে $1 বিলিয়ন পুরস্কার দেওয়া হবে। তো এর কিছুদিন পরে হঠাৎ করে একটি টিম দেখতে পায় যে ওই সেলসম্যান কারো সাথে টাকচি খেলছিল। এটা দেখার সাথে সাথে সং এর ভাড়া করা লোক ওকে জানিয়ে দেয়, আর সং এই কথা শুনে সাথে সাথে রওনা দেয় সেই জায়গার উদ্দেশ্যে। আর ও ওর ভাড়া করা লোকদের বলে যে তারা যেন ওকে ফলো করে এবং অর্থে কিছুটা দূরত্ব বজায় রাখে। কথা মতন ভাড়া করা লোকগুলো সেলসম্যানের উপরে ভালোই নজর রাখছিল। কিন্তু একটা সময় ভাড়া করা 2টা লোক দেখতে পায় যে সেই সেলসম্যান প্রথমে একটা দোকান থেকে কিছু রুটি আর লটারি কিনে, তারপর অসহায় মানুষদেরকে 2টা চয়েস দেয়, হয়তো রুটি নয়তো লটারি। 2-1 জন রুটি চয়েস করলেও বাকি সবাই লটারি চয়েস করে। আর এভাবে একটা সময় সেলসম্যান রুটিগুলো এক জায়গায় ফেলে দেয়, আর সেগুলো পা দিয়ে ইচ্ছা মতো নষ্ট করে, আর সাথে চিৎকার করে বলতে থাকে, এই রুটিগুলো আমি নষ্ট করিনি, বরং নষ্ট করেছেন আপনারা। আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু আপনারা নেননি। আর সেলসম্যানের এই অদ্ভুত কাণ্ড দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আর এইদিকে আমরা দেখতে পাই সং অতিরিক্ত জোরে গাড়ি চালানোর কারণে পুলিশ ওকে ধরে ফেলে এবং চালানো কাটে। কিন্তু অবাক করা বিষয় হলো সং কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে সেখান থেকে চলে আসে। তো এখানে আমরা আরো দেখতে পাই যেই পুলিশ চালান কেটেছে তার সাথে সেখানে ডিউটিতে ছিল জিহুন। তো স্বাভাবিকভাবে সং এর এত টাকা জরিমানা হলো, কিন্তু সে কোনো কথা না বাড়িয়েই চলে গেল। এটা জিহুনের বেশ অবাক লাগে। তাই ও রিসিট চেক করলে সেখানে দেখতে পাই সং এর নাম, আর এই নাম দেখে জিহুনের বেশ সন্দেহ হয়। তাই ভালোভাবে একটু খোঁজখবর নেওয়ার পরে ও শিওর হয়ে যায় যে এটাই হলো সেই সং যে কিনা পূর্বের স্কুইড গেমে ছিল। আর এরপর থেকেই জিহুন সংকে ফলো করা শুরু করে। আর অন্যদিকে অনেকক্ষণ যাবত সেলসম্যানকে ফলো করার পরেও যখন সং আর আসছিল না, তাই সং এর ভাড়া করা 2জন লোক গিয়ে সেই সেলসম্যানকে ধরার চেষ্টা করে, কিন্তু সেলসম্যান এক নিমিষে ওদের দুজনকে একসাথে কাবু করে ফেলে। তো কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে সং, আর এসে চাকু পরে থাকতে দেখে ও বুঝতে পারে এখানে আসলে কি হয়েছে। যাই হোক, এরপরে সং ওই সেলসম্যানকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। অন্যদিকে আমরা দেখতে পাই পাশের একটি ছাদে দাঁড়িয়ে সেলসম্যান এগুলো সবই দেখছিল। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই সেলসম্যান মূলত সং এর ওই 2টা ভাড়া করা লোককে
এক রুমে বেঁধে রেখেছে। এরপরে আমরা দেখতে পাই সেলসম্যান ওই ভাড়া করা লোকদের সাথে একটা গেম খেলতে চায়। তো আর কোনো উপায় না থাকার কারণে সঙ্গের ভাড়া করা দুইটা লোক সেলসম্যানের কথা মতো গেম খেলতে থাকে। তবে অনেকটা সময়ের পরে গেমের নিয়ম অনুযায়ী দুইটি লোকের মাঝে একজন হেরে যায়, আর হেরে যাওয়া লোকটিকে সাথে সাথে সেলসম্যান মেরে দেয়। আর বেঁচে থাকা লোকটার কাছ থেকে সেলসম্যান ইনফরমেশন নিয়ে চলে আসে সঙ্গের বাসায়। যাই হোক, সঙ্গের বাসায় আসার পরে সেলসম্যান প্রথমে সঙ্গকে বাহবা দেয় তাকে খুঁজে বের করার জন্য, আর জিজ্ঞাসা করে যে সে তাকে কেন এমন পাগলের মতন খুঁজছে। উত্তরে সং বলে যে আমার তোকে কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন তোর বস ফ্রন্টম্যানকে, তুই তো শুধু একটা সাধারণ গুটি মাত্র। আর এই কথা শুনে সেলসম্যান সঙ্গকে বলে যে আচ্ছা চল একটা গেম খেলি, যদি তুই জিততে পারিস তাহলে আমার বসের ঠিকানা আমার পকেটেই রয়েছে। তো সঙ্গও আর কোনো কথা না বাড়িয়ে এই শর্তে রাজি হয়ে যায়। মূলত ওদের গেমটা এমন ছিল যে একটা বন্দুকে একটি গুলি ভরে ঘুরিয়ে দেওয়া হবে, আর একবার সং নিজের মাথায় ট্রিগার চাপবে, আর একবার সেলসম্যান। যার ভাগ্য খারাপ হবে সেই মরবে। তো একবার সং ট্রিগার চাপছে, তো আরেকবার সেলসম্যান। এভাবে দুজন দুবার করে মোট 4 বার গুলি চালিয়ে ফেলে, কিন্তু কেউই মারা যায় না। এদিকে গেমের নিয়ম অনুযায়ী এদের কাছে মাত্র আর 2টি সুযোগ রয়েছে, এর মধ্যে কেউ না কেউ নিশ্চিত মরবেই। যাই হোক, এরপরে সং ভয়ে ভয়ে গুলি করলেও সে বেঁচে যায়। একইভাবে সং শিওর হয়ে যায় যে এবার সেলসম্যানই মরবে। আর এই দিকে আমরা দেখতে পাই সংকে খুঁজতে খুঁজতে ওর বাড়ি চলে আসে জিহুন। আর বাসায় আসতেই ও বেঁচে থাকা সেই ভাড়া করা লোকটাকে খুঁজে পায়, আর সেখান থেকে ও জানতে পারে বর্তমানে সং কোন রুমে রয়েছে। তো ওই রুমে জিহুন যতক্ষণে আসে ততক্ষণ সেলসম্যানটা মারা যায়, আর সংও সেই কার্ড পেয়ে গেছে যেখানে কথা মতন ওর বসের ঠিকানা লেখা ছিল। আর এসব দেখে জিহুন সংকে অ্যারেস্ট করতে যায় সেলসম্যান মারার অপরাধে, কিন্তু ঠিক তখনই সেই বেঁচে থাকা সঙ্গের ভাড়া করা লোকটা এসে জিহুনের মাথায় মেরে ওকে অজ্ঞান করে দেয়। তো অনেকক্ষণ পরে যখন জিহুনের জ্ঞান ফেরে তখন ও দেখতে পায় সং ওকে হাত পা বেঁধে রেখেছে। তখন জিহুন বলে যে আমিও এই গেমটিকে একেবারে বন্ধ করতে চাই। তবে এই কথা শোনার পরও সঙ্গের ওর উপরে বিশ্বাস হয় না, কারণ জিহুন একজন পুলিশ। আর তখন জিহুন সঙ্গকে বিশ্বাস করানোর জন্য ওই আইল্যান্ডে ঘটা কিছু তথ্য দেয়, যেটা শুনে সঙ্গ বিশ্বাস করে নেয় যে জিহুন আসলে যা বলছে তা আসলেই সত্য। আর এই কারণে সং জিহুনকে তার টিমে নিয়ে নেয়। তো এরপরে সং জিহানকে নিয়ে অন্য একটি ঘরে এসে তার টাকার পাহাড় দেখায়, এবং সাথে দেখায় যে সে এই পর্যন্ত কত শত অস্ত্র জোগাড় করেছে। তার শুধু একটাই লক্ষ্য, যেভাবেই হোক এই নির্মম মরণ খেলা বন্ধ করতে হবে, এবং সং আর কোনো মানুষকে মরতে দিতে চায় না। যাই হোক, এরপরে সং ওর ভাড়া করা লোকটাকে বলে যে সে যেন বেশ কিছু ভালো মানের যোদ্ধা জোগাড় করে। আর কথা মতন ওই ভাড়া করা লোকটাও খুব তাড়াতাড়ি অনেকগুলো কমান্ডোকে নিয়ে চলে আসে, যারা কিনা টাকার বিনিময়ে সব কিছু করতে রাজি। আর এইদিকে সং তার দাঁতের ভিতরে একটা ট্রেকার বসিয়ে নেয়, যাতে সং সবসময় ওর টিমের সাথে কানেক্টেড থাকতে পারে। যাই হোক, এরপরে খুব তাড়াতাড়ি চলে আসে কার্ডে উল্লেখিত সেই দিন। তাই ওরা সবাই প্ল্যান করে চলে যায় কার্ডে দেওয়া সেই ঠিকানায়। তো প্ল্যান অনুযায়ী ক্লাবের ভিতরে সং আর ওর ভাড়া করা লোকটা ঢোকে, আর বাকি সব টিম মেম্বার কয়েকটা গাড়িতে পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকে। তো অনেকটা সময়ের পরে সং পিঙ্ক সোলজারদের দেখতে পায়। তারপরে সং ওদেরকে ফলো করে চলে আসে একটা গাড়ির সামনে। এরপরে পিঙ্ক সোলজারদের কথা মতন সং ওই গাড়িতে উঠেও যায়, কিন্তু সেখানে গিয়ে সং দেখতে পায় গাড়ির ভিতরে ফ্রন্টম্যান নেই, সেখানে শুধু একটা কথা বলার মতন ডিভাইস রয়েছে। যাই হোক, এরপরে ওই ডিভাইসের মাধ্যমে ফ্রন্টম্যান সং এর কাছে জানতে চায় যে তুমি এত টাকা জেতার পরেও কেন আমাদের পিছনে পড়ে আছো? তুমি এই কারি টাকা দিয়ে চাইলেই তো নিজের জীবনকে ভালোভাবে কাটিয়ে দিতে পারো। তবে সং এর একটাই কথা, ও ফ্রন্টম্যানের সাথে দেখা করতে চায়, কিন্তু ফ্রন্টম্যান কোনোভাবেই রাজি হচ্ছিল না সং এর সাথে দেখা করতে। আর অন্যদিকে এই গাড়িটিকে আবার সং এর টিম মেম্বাররা ফলো করছিল, কিন্তু হঠাৎ এক এক করে ওদের সব গাড়ি পাঞ্চার করে দেয় পিঙ্ক সোলজাররা। যাই হোক, এরপরে ফ্রন্টম্যান যখন কোনোভাবেই রাজি হচ্ছিল না, তখন কোনো উপায় না পেয়ে সং আবারও গেম খেলতে চায়, কিন্তু প্রথমে ফ্রন্টম্যান ওকে আবারও নিতে না চাইলো, পরে কোনো কিছু একটা ভেবে ওকে নিয়ে নেয়। আর এরপরই পুরো গাড়িটা ঘেঁষে ভরে যায়, সাথে সাথে সং অজ্ঞান হয়ে যায়। আর এই দিকে আমরা দেখতে পাই এতক্ষণ গাড়িটি চালাচ্ছিল স্বয়ং ফ্রন্টম্যান। তো ওইদিকে সং এর টিমের প্রথম প্ল্যান ফেল হওয়ার কারণে ওরা দ্বিতীয় প্ল্যান শুরু করে। যেহেতু সং এর মুখে ট্র্যাকার লাগানো ছিল,
তাই ওরা সেই ট্র্যাকারকে ফলো করে চলে আসে অনেক দূরের একটি আইল্যান্ডে। আর টিমের সবাই ভেবে নেয় যে এটাই হয়তোবা সেই গেম খেলার আইল্যান্ড, আর এই কারণে ওরা সংকে এই আইল্যান্ডেই খোঁজা শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করেই ট্র্যাকারের সিগন্যাল খুব জোরালো হয়ে যায়, আর সেখানে গিয়ে ওরা দেখতে পায় মূলত ট্র্যাকারটি একটি মাছ ধরার খাবারের মধ্যে রয়েছে। তো এই বিষয়ে জেলেকে জিজ্ঞাসা করলে জেলে জানায় যে তাকে কোনো একজন টাকা আর খাবার দিয়ে এই আইল্যান্ডে মাছ ধরতে বলেছে, অর্থাৎ ফ্রন্টম্যান সঙ্গে ট্র্যাকারের বিষয় জেনে গিয়েছিল। আর এই কারণে ফ্রন্টম্যান উল্টো আরেকটি প্ল্যান করে সঙ্গের পুরো টিমকে এই আইল্যান্ডে নিয়ে এসেছে। আর যতক্ষণে ব্যাপারটা সং বুঝে ওঠে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ততক্ষণে শুরু হয়ে গেছে মরণ খেলা স্কুইড গেম। যাই হোক, এবারও আমরা দেখতে পাই একটি রুমে 456 জন প্লেয়ারকে একসাথে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো কিছু সময়ের পরে পিঙ্ক সোলজাররা চলে আসে, আর সোলজারদের মধ্যে একজন নিয়মকানুন প্লেয়ারদের বোঝাতে গিয়ে বলতে থাকে যে আপনারা এখানে 456 জন মানুষ আছেন, আগামী 6 দিনে আপনাদেরকে 6টি ভিন্ন ভিন্ন গেম খেলতে হবে, আর গেম শেষে যে বিজয়ী হবে সে পাবে $45.6 বিলিয়ন। এরপরে ওই সোলজার প্রত্যেকটা প্লেয়ার এখানে কি কারণে এসেছে তাও বলতে থাকে। তো আমরা দেখতে পাই যে এখানকার প্রায় প্রতিটি প্লেয়ার কোটি কোটি টাকা ঋণে জর্জরিত, তাদের জীবনের কোনো কিছুই ঠিক নেই, আর সবকিছু ঠিক করতেই তারা মূলত এই গেমে অংশগ্রহণ করেছে। তো সোলজার আরও বলে যে প্রতিটা গেম শেষেই প্লেয়ারদের ভোটিং করার জন্য সুযোগ দেওয়া হবে যে তারা কি পরবর্তী গেম খেলবে নাকি বাদ দিয়ে দিবে। আর যদি সংখ্যাগরিষ্ঠ প্লেয়ার গেম খেলতে না চায় তবে ততক্ষণ পর্যন্ত যে পরিমাণ টাকা জমা হবে তার সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এরপরে সোলজাররা সবাইকে একটি এগ্রিমেন্টে সাইন করতে বলে, আর এগ্রিমেন্টে সাইন করা শেষ হয়ে গেলে পিঙ্ক সোলজাররা সবাইকে নিয়ে চলে যায় সেই প্রথম সিজনের মতন রেড লাইট গ্রিন লাইট খেলা হয়েছিল ওই রকম একটা জায়গায়। আর এটা দেখে সং বুঝে যায় যে ওদের সাথে সামনে কি হতে যাচ্ছে, কারণ আমরা তো সবাই জানি সং এই গেম আগেও খেলেছে। তাই সং সাথে সাথে সবার সামনে গিয়ে বলতে থাকে যে এটা শুধু একটা সাধারণ কোনো খেলা না, কারণ এই খেলার সময় যদি কেউ নড়াচড়া করে এবং ধরা পড়ে যায় তাহলে তার মরতে হবে, কারণ এই পুতুলের চোখে মোশন ডিটেক্টর লাগানো রয়েছে। কিন্তু কেউই সং এর কথা বিশ্বাস করে না, ওকে সবাই পাগল মনে করে। আর এইদিকে ফ্রন্টম্যান উপর বসে সবকিছু দেখছিল। যাই হোক, কিছু সময়ের পর শুরু হয়ে যায় খেলা। যদিও কেউ সঙ্গের কথা বিশ্বাস করছিল না, তারপর সবাই ওর কথা মতনই চলছিল, কেউ সামান্য পরিমাণ নড়াচড়া করছিল না। আর প্রতিবার স্ট্যাচু হওয়ার পরে সং সবাইকে জোরে জোরে বলছিল তারা যেন কেউ কোনো রকম নড়াচড়া না করে। তবে খেলা চলতে চলতে হঠাৎই একটা মেয়ের গলায় একটি মৌমাছি এসে বসে, ফলস্বরূপ মেয়েটিও নড়ে যায়। আর সাথে সাথে আমরা দেখতে পাই একটি গুলি এসে মেয়েটির কপাল ভেদ করে চলে যায়, আর মেয়েটা নিথর দেহ সেখানে লুটিয়ে পড়ে। আর এটা দেখে সং তখন আবারও জোরে জোরে চিৎকার করে বলতে থাকে কেউ যেন কোনো রকম নড়াচড়া না করে। কিন্তু এক মহিলা যখন মেয়েটার লাশ দেখে তখন সে চিৎকার করে ওঠে, এতে একসাথে অনেক মানুষ নড়ে ওঠে। আর যেটা হবার সেটাই হয়, স্নাইপার এক এক করে সবাইকে পাখির মতন মেরে দেয়। আর এবারই প্রথম এই কাণ্ড দেখে প্লেয়ারদের মাঝে ভয় চেপে বসে, তাই সবাই সঙ্গের কথা মতন আরো ভালোভাবে চলতে থাকে। যাই হোক, এভাবেই গেম চলতে চলতে একটা সময় শেষ হয়ে যায়, অনেকেই মারা যায় আবার অনেকে বেঁচেও যায়। আর এবারের যাত্রায় সঙ্গও বেঁচে যায়। তো এরপরে আমরা দেখতে পাই সবাই খেলা শেষ করে হলরুমে এসে বসেছিল, আর তখনই পিঙ্ক সোলজাররা চলে আসে। আর সোলজারদের দেখে সব প্লেয়ার ভয় পেয়ে যায় এবং অনেকেই বলতে থাকে তারা এখান থেকে যেতে চায়। তাই সোলজারদের হেড বলে যে প্রথমে আপনাদের ভোট নেওয়া হবে, তবে তার আগে আপনাদের বেশ কিছু জিনিস জানা প্রয়োজন। আপনাদের এই প্রথম গেমে টোটাল 90 জন মারা গেছে। তো এখন পর্যন্ত প্রাইজ মানি জমা হয়েছে $9.1 বিলিয়ন। আর এখন যদি আপনারা খেলা বন্ধ করেন তবে প্রত্যেকেই $20 মিলিয়ন করে নিয়ে যেতে পারবেন। কিন্তু তখন প্লেয়াররা বলে ওঠে যে টোটাল তো $45.6 বিলিয়ন হওয়ার কথা, তাহলে এত টাকা কম কেন? তখন সোলজার জানায় যে প্রত্যেকটা প্লেয়ার মারা যাওয়ার পরে 100 মিলিয়ন করে যোগ করা হবে, আর যেই শেষ পর্যন্ত বেঁচে থাকবে সেই পাবে $45.6 বিলিয়ন। তো এরপরে শুরু হয়ে যায় ভোটিং। মানুষ দুই দিকে ভোট দিচ্ছিল, কেউ চাচ্ছিল খেলা বন্ধ হোক, কেউ চাচ্ছিল আবার খেলা সামনে এগিয়ে যাক। তো ভোটিং চলতে চলতে একটা সময় দেখা যায় যে খেলতে চাওয়া প্লেয়ারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। আর তখনই সং চিৎকার করে বলে ওঠে আমাদের সবারই উচিত এই খেলা বন্ধ করা, যতই সামনে যাবে ততই খেলা আরও ভয়ঙ্কর হতে থাকবে, আর এখান থেকে আমরা কেউই বেঁচে ফিরতে পারবো না। কিন্তু ওর এই কথা শুনে অনেকেই রেগে যায়। অনেকে তো এটাও বলতে থাকে যে তুমি ভয় দেখানো বন্ধ করো, তোমার জন্যই গত ম্যাচে
আমাদের ওই রকম অবস্থা হয়েছিল। তবে কিছু মানুষ সঙের পক্ষেও কথা বলে। ওরা বলে যে সঙের জন্যই আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। আর চতুর্দিকে এত কথা শুনে সঙের মেজাজ হারিয়ে যায়। ও রেগে গিয়ে বলতে থাকে যে আমি এই গেম পূর্বেও খেলেছি, আর গত সিজনে আমার সাথে যতজন প্লেয়ার ছিল তারা সবাই মারা গেছে। তো এখন যদি এই গেম আমরা বন্ধ না করি তাহলে সামনে আমরা সবাই মারা যাব। তখন প্লেয়ারদের মাঝে থানোস নামের একজন বলে ওঠে যে এটা তো আমাদের জন্য ভালোই হলো, তোমার থেকে জানা যাবে যে কিভাবে কি গেম খেলতে হবে। যাই হোক, এরপরে আর কোনো কথা না বাড়িয়ে শুরু হয়ে যায় ভোটিং। তো স্বাভাবিকভাবে কেউ খেলার পক্ষে ভোট দিচ্ছে, কেউ বা বিপক্ষে ভোট দিচ্ছে। আর এইরকম করতে করতে প্রায় ভোটিংয়ের শেষের দিকে দোনো সাইডেই 182টি করে ভোট পড়ে। আর লাস্ট ভোটটা পায় যারা সামনে গেম খেলতে চায় তাদের পক্ষে। ফলস্বরূপ ডিসাইড হয়ে যায় যে সবাইকে সামনের গেম খেলতেই হবে। তো পরে দেখা যায় যে এই লাস্ট ভোটটি অন্য আর কেউ দেয়নি, বরং দিয়েছে ফ্রন্টম্যান নিজেই। কিন্তু এখানে সং ওকে চিনতে পারে না, কারণ ও তো সবসময় মাস্ক পরে থাকতো। যাই হোক, এরপরে ফ্রন্টম্যান সঙের কাছে এসে বলতে থাকে যে আমি তো তোমার কথা ভেবেই সবুজ বাতি জ্বালিয়েছিলাম। আমি মনে করেছিলাম আমাদের মাঝে একজন চ্যাম্পিয়ন থাকলে আমাদের জিত পাক্কা। তো এরপরে অনেকেই সঙের কাছে পরবর্তী গেম সম্বন্ধে জিজ্ঞাসা করলে সং জানায় যে আগেরবার আমরা ডালগোনা গেম খেলেছিলাম, যেটা মূলত চীনের মধ্য থেকে বিভিন্ন শেপ বের করতে হয়। আগেরবার ওরা 4টা শেপ দিয়েছিল: স্কোয়ার, ট্রায়াঙ্গেল, সার্কেল ও আমব্রেলা। সং আরও বলে যে এর মধ্যে সবচেয়ে সহজ হলো ট্রায়াঙ্গেল আর সবচেয়ে কঠিন আমব্রেলা। তো এরপরে সং, ফ্রন্টম্যান, ডেহু, কাংদে এরা সবাই মিলে একটা টিম গঠন করে পরবর্তী রাউন্ড খেলার জন্য। যাই হোক, পরদিন সকালবেলা সবাইকে আবারও এক রুমে একত্রিত করা হয় এবং বলা হয় যে 10 মিনিটের মধ্যে যেন সবাই 5 জনের একটি টিম বানিয়ে নেয়। তো প্রথমে সবার সমস্যা হলো একটা সময় সবাই যার যার টিম সিলেক্ট করে নিতে পারে। মূলত এই গেমে 5 জনের পা একে অপরের সাথে বাঁধা হবে, আর 10 মিনিট পর পর একটি করে মিনি গেম থাকবে এবং এক এক প্লেয়ার এক এক গেম খেলবে। সময় মাত্র 5 মিনিট। আর এই স্বল্প সময়ের মধ্যে 5টা গেম শেষ করে ফিনিশ লাইন ক্রস করতে পারবে যারা, তারাই বেঁচে থাকবে, আর যারা পারবে না তাদের মরতে হবে। তো সেই 5টা গেম হলো ডাকচি, ফ্লাইং স্টোন, ডাঙ্গি, স্প্যানিং টপ, সবশেষে জিগি। এরপরে সকল টিম মেম্বাররা ডিসাইড করে নেয় যে কে কোন গেম খেলবে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় গেম। আর এখানে একসাথে 2টা টিম খেলছিল, আর প্রতিবারই কেউ জিতছিল কিংবা কেউ মারা যাচ্ছিল। আর সবশেষে আসে আমাদের সঙ্গদের পালা। তো প্রথমেই সঙ্গদের টিমের মেয়েটা ডাকচিতে খুব সহজেই জিতে যায়, আর এভাবেই বাকি 2 মেম্বারও তাদের নির্ধারিত খেলা খুব সহজেই জিতে ফেলে। কিন্তু সমস্যা বেঁধে যায় স্প্যানিং টমের সময়, যেটি করার কথা ছিল ফ্রন্টম্যানের। কিন্তু ফ্রন্টম্যান কোনোভাবেই খেলাটি কমপ্লিট করতে পারছিল না। তবে শেষমেশ পরিচালকের মেহেরবানিতে কোনো মতে 30 সেকেন্ড থাকতেই সে খেলাটি কমপ্লিট করে। আর সঙের জিগি খেলা কমপ্লিট করতে রেখে যায় মাত্র 30 সেকেন্ড। যেহেতু সং গল্পের প্রধান চরিত্র, তাই পরিচালক ফ্রন্টম্যানের মতন সঙের উপরেও দয়া দেখায়, কারণ সং মরে গেলে তো গল্প এগিয়ে নিয়ে যাবে কাকে নিয়ে। যাই হোক, আমরা দেখতে পাই সং নিজের যোগ্যতায় হোক কিংবা পরিচালকের দয়ায় সে মাত্র 30 সেকেন্ডের মধ্যে তার নির্ধারিত খেলা শেষ করে ফেলে। তো এরপরে হলরুমে পিঙ্ক সোলজাররা এসে জানায় যে দ্বিতীয় গেমে মোট 110 জন প্লেয়ার মারা গেছে, আর এখন টোটাল প্রাইজ মানি জমেছে $20 বিলিয়ন। তো সোলজার আরও বলে এখনও আপনারা জীবিত আছেন 250 জন প্লেয়ার। তো এখন যদি আপনারা খেলা বন্ধ করেন তবে প্রতিজন 78 মিলিয়ন করে নিয়ে যেতে পারবেন যথারীতি। এরপরে আবারও শুরু হয় ভোটিং, আর এবারও যারা সামনে গেম খেলতে চায় তারা জিতে যায়। তাই কোনো উপায় না পেয়ে সামনের গেমটাও সকল প্লেয়ারদের খেলতে হবে। আর এসব দেখে সঙের মন অনেক খারাপ হয়ে যায়। তাই ফ্রন্টম্যান এসে সঙকে বোঝায় যে দেখো, এখন পর্যন্ত গেম খেলে তো এটাই মনে হচ্ছে যে আমাদের একটু হলো জেতার চান্স আছে, তাই এসব নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। যাই হোক, পরদিন সকালে আরও একটি গেম খেলার জন্য সবাইকে একটি করে নিয়ে আসা হয়। আর এখানে যেই গেমটি খেলা হবে সেই গেমটির নাম হলো মিঙ্গেল। মূলত এই গেমটি খেলার জন্য প্রথমে একটা গোল জায়গায় সবাইকে জমায়েত হতে হবে। এরপর একটা গান বাজবে, আর গান শেষে একটা সংখ্যা বলা হবে, আর সেই সংখ্যা হিসাবে গ্রুপ বানিয়ে মাত্র 30 সেকেন্ডের মধ্যে রুমে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিতে হবে। আর যারা গ্রুপ কিংবা নির্ধারিত সময়ের মধ্যে ঘরের দরজা বন্ধ করতে ব্যর্থ হবে তারা সবাই মারা যাবে। আর এটাই হলো এই গেমের নিয়ম। তো কিছু সময় পর আবারও শুরু হয়ে যায় গেম। তো নিয়ম অনুযায়ী প্রথমবার 10 জনের গ্রুপ তৈরি করতে বলা হয়, যার কারণে প্রায় সবাই
অল্প সময়ের মধ্যে টিম বানিয়ে নেয়, কিন্তু তারপরেও অল্প কয়েকজন টিম না পেয়ে কোনো রুমে ঢুকতে পারে না। ফলস্বরূপ সাথে সাথে ওদের সবাইকে মেরে দেওয়া হয়। তো এরপর দ্বিতীয়বারে 4 জন করে গ্রুপ তৈরি করতে বলা হয়। আর এবার সবাই একটু ঝামেলায় পড়ে যায়, কারণ প্রথম থেকে ওদের 5 জনের টিম ছিল। তারপরে কি আর করার, অনেকে অনেকের সাথে বেইমানি করে একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে যে যার মতন রুমে ঢুকতে থাকে। আর সবশেষে যারা রুমে ঢুকতে পারে না ওদেরকে সোলজাররা মেরে দেয়। আমরা আরো দেখতে পাই যে একটা রুমে মাত্র একটা প্লেয়ার শর্ট ছিল। যখন সোলজাররা বিষয়টা দেখতে পারে তখন পুরো টিমকেই ওরা মেরে দেয়। আর এরপরে তৃতীয়বারের মতন আবারও খেলা শুরু হয়ে যায়। আর এবার মাত্র 3 জন করে টিম তৈরি করতে বলা হয়। আর এবারও যথারীতি যে যাকে যেভাবে ধোকা দিতে পারে সে তাকে সেভাবেই ধোকা দিয়ে যার যার মতন রুমে ঢুকে যায়। আর এবার গ্রুপ অনেক ছোট হওয়ার কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। তো এরপরে চতুর্থবারে 6 জন করে গ্রুপ তৈরি করতে বলা হয়। আর এবারও অনেকে বাঁচে, অনেকেই মারা যায়। আর সর্বশেষ পঞ্চমবার মাত্র 2 জন করে টিম তৈরি করতে বলা হয়। এটার মূল কারণ ছিল তখন 126 জন মানুষ বেঁচে ছিল আর ঘর ছিল মাত্র 50টা। গেমের কর্তৃপক্ষ চাচ্ছিল 26 জনকে মেরে ফেলে 100 জনকে নিয়ে রাউন্ড ফিগার করা। তো এবারও সবাই মারামারি করে যে যেভাবে পারে সে সেভাবে রুমে ঢুকতে থাকে। তবে ফ্রন্টম্যান যখনই ওর টিমমেটকে নিয়ে একটি রুমে যায় সেখানে গিয়ে দেখতে পায় যে ওইখানে আগে থেকে একজন ছিল। তাই ফ্রন্টম্যান ওই প্লেয়ারকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ওই প্লেয়ার বেরিয়ে যেতে রাজি হচ্ছিল না। আর এই কারণে ফ্রন্টম্যান সেখানে ওই লোকটিকে মেরে দেয় সময় শেষ হওয়ার আগে। আর একই সাথে এই গেমটি এখানেই শেষ হয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পাই সং হলরুমে যাওয়ার সময় সে বেশ চিন্তিত ছিল। তাই সং ওর টিমমেটদের বলে যে ওদের পক্ষে কিংবা ওদের বিপক্ষে কী রকম লোক আছে তা যেন গণনা করা হয়, কারণ কিছু সময় পরেই ভোটিং আবারও শুরু হবে। আর সং কোনো মতেই সামনে এই গেমটি খেলতে চাচ্ছিল না। তো কিছু সময় পরে সং জানতে পারে যে ওদের বিপক্ষের লোকই বেশি, মানে যারা কিনা গেমটি খেলতে চায় আর কি। আর এই কথা শুনে সং ও কি করবে ও নিজেই বুঝে উঠতে পারছিল না। আর এসব চিন্তা করতে করতে হঠাৎ পিঙ্ক সোলজাররা চলে আসে এবং সোলজারদের হেড তৃতীয় গেমের রেজাল্ট দেয়। সোলজার বলে যে পিছনের গেমে টোটাল 155 জন মানুষ মারা গেছে। আর 3 নম্বর গেম শেষে প্রাইজ মানি গিয়ে দাঁড়িয়েছে $35.5 বিলিয়ন। এখন যদি আপনারা খেলাটা বন্ধ করতে চান তাহলে প্রত্যেকে 355 মিলিয়ন করে নিয়ে যেতে পারবেন। তো কিছু সময়ের মধ্যে আবারও শুরু হয়ে যায় ভোটিং। আর ভোটিং শেষে 2 দলের লোক সংখ্যা হয় 50 করে। মোট কথা 2 দলের মধ্যে ড্র হয়ে যায়। তো এই জন্য আজকের মতন ভোটিং এখানেই শেষ। আগামীকাল আবারও ভোটিং করা হবে এবং কালকেই ডিসাইড করা হবে যে 4 নম্বর গেম খেলা হবে কিংবা হবে না। আর সবাইকে ভাবার জন্য 1 রাতের সময় দেওয়া হয়। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই ভোটিং শেষ হওয়ার পরে দোনো দলই তাদের লোক সংখ্যা আরও বাড়াতে উঠে পড়ে লাগে। তবে সমস্যা বাধে ওয়াশরুমে যাওয়ার পরে। ওইখানে প্লেয়ারদের মধ্যে ঝামেলা বাধে যে কে কোন পক্ষে ছিল আগে এইটা নিয়ে। আর এই ঝামেলা এত দূর পর্যন্ত গড়ায় যে এক পর্যায়ে সেখানে 5 জন মারা যায়। তো এরপরে 2 দলের সকল প্লেয়ারদের সংখ্যা গণনা করা হয়। সেখান থেকে আমরা জানতে পারি মূলত সঙ্গের পক্ষের লোক, মানে যারা গেমটি খেলতে চায় না, তাদের সংখ্যা বর্তমানে বেশি। কিন্তু কেন জানি না সং এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায়। কয়েকজন সংকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সং জানায় যে আমি শিওর ওরা লাইট বন্ধ হতেই আমাদের উপরে হামলা করবে। আর এই কথা শুনে বাকি সবাই বলে যে তাহলে আমরাই আগে হামলা করব ওদের উপরে। কিন্তু সং জানায় যে তার প্ল্যান অন্য। সেও হামলা করতে চায়, কিন্তু গেমের কোনো প্লেয়ারকে নয়, বরং ও হামলা করতে চায় গেমের ম্যানেজমেন্টকে। কারণ ফ্রন্টম্যানকে ধরতে পারলেই এই গেম শেষ করা সম্ভব। আর সঙের মুখে এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তবে সবচেয়ে বেশি অবাক হয় ফ্রন্টম্যান নিজে। যাই হোক, সঙের এসব কথা শুনে ওর এক টিমমেট প্রশ্ন করে যে আমরা কিভাবে সোলজারদের উপরে হামলা করব? ওদের কাছে তো বন্দুক এবং গোলাবারুদ আছে, আমাদের কাছে তো কিছুই নেই। তখন সং বলে যে আমাদের কাছে হাতিয়ার নেই এটা ঠিক আছে, কিন্তু ওদের কাছে তো হাতিয়ার আছে, আমরা ওদের হাতিয়ার ওদের কাছ থেকে কেড়ে নেব। আর এই মহাসুযোগটা আজকে রাতেই আসবে, যখন কিনা সবাই মারামারি করতে থাকবে। সং আরও বলে অন্ধকার হওয়ার সাথে সাথে সবাই নিজের বেডের নিচে লুকিয়ে পড়বে, কারণ হামলাকারীদের থেকে যেভাবেই হোক আমাদের বেঁচে থাকতে হবে।
ওইদিকে আমরা দেখতে পাই সকল পিঙ্ক সোলজারদের রেডি হয়ে পজিশন নিতে বলা হয়। আর কিছুক্ষণের মধ্যে লাইটও বন্ধ হয়ে যায়। সাথে সাথে শুরু হয়ে যায় হামলা পাল্টা হামলা, এক পক্ষের সাথে আরেক পক্ষের। যে যাকে যেভাবে পাচ্ছে সেভাবেই মারছে। অন্যদিকে সংরা বেডের নিচেই লুকিয়ে থাকে ওদের প্ল্যান অনুযায়ী চুপচাপ করে। তো বেশ কিছু সময় এই নির্মম হত্যাযজ্ঞ চলার পরে লাইট অন করা হয় আর পিঙ্ক সোলজাররা এসে সবাইকে থামিয়ে দেয়। তো এরপরে আমরা দেখতে পাই সোলজাররা যখন লাশের আইডে স্কিন করা শুরু করে ঠিক তখনই সঙের টিম সোলজারদের উপরে হামলা করে। আমরা দেখতে পাই যে এক এক করে সকল সোলজারদের মাথা থাকে সঙের টিমের সদস্যরা। সবশেষে অবস্থা খারাপ দেখে সোলজাররা পিছিয়ে যায়, কিন্তু ওদের মধ্যে একজন আটকা পড়ে যায় সঙ্গদের কাছে। তখন সং ওর টিমমেটদের বলে যে এই সোলজারকে যেন ওরা না মারে, কারণ এই সোলজারকে ব্যবহার করে ও ফ্রন্টম্যান পর্যন্ত পৌঁছে যেতে পারবে। তো এরপরে মৃত সব সোলজারদের বন্দুক এক জায়গায় কালেক্ট করতে সং সবাইকে ডাকে, কিন্তু মাত্র কয়েকজন সামনে এগিয়ে আসলেও বাকি সব প্লেয়ার ওদের বেশ ভয় পাচ্ছিল। যাই হোক, এরপরে সং ওর টিমমেটদের নিয়ে সামনে আগাতে থাকে। তো কিছু দূর যেতেই অনেক পিঙ্ক সোলজার ওদের উপরে হামলা করে, আর সাথে সাথে দুই দলের মধ্যে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। আর সব সিনেমার কাহিনীর মতন এখানেও ওরা সকল পিঙ্ক সোলজারদের মেরে দেয়। তো কিছু দূর যাওয়ার পরে আবারও সোলজাররা ওদের উপরে অ্যাটাক করে। তাই সং এবং আরেকজন টিম মেম্বার আলাদা হয়ে যায় গেম ম্যানেজমেন্টের রুম খোঁজার জন্য। তো কিছু সময়ের পরে সং ম্যানেজমেন্টের এরিয়াতে ঢুকে পড়ে, আর সামনে আসা পিঙ্ক সোলজারদের মারতে মারতে ওরা দুজন আগাতে থাকে। আর এভাবেই একটা সময় সং এবং ওর টিমমেটদের ম্যাগাজিন শেষ হতে শুরু করে, যার ফলে অনেকে পিঙ্ক সোলজারদের হাতে মারা যেতে থাকে এবং অনেকে আত্মসমর্পণ করতে থাকে। কিন্তু পিঙ্ক সোলজাররা যারা আত্মসমর্পণ করছিল তাদেরও মেরে ফেলছিল। যাই হোক, একটা সময় সঙেরও ম্যাগাজিন শেষ হয়ে যায় এবং ফাইনালি ও আত্মসমর্পণ করে। আর ঠিক তখনই ফ্রন্টম্যান সেখানে চলে আসে আর বলতে থাকে যে তা কেমন আছো সং, আর এই হিরোগিরি করে তুমি কেমন মজা পেলে। আর এই কথা বলার পরে সঙের পাশে থাকা টিমমেটকে ফ্রন্টম্যান গুলি করে মেরে ফেলে। আর স্বাভাবিকভাবে এই কাণ্ডের জন্য সং অনেক রেগে যায়, তাই ফ্রন্টম্যান তখন ওর দিকে বন্দুক তাক করে, কিন্তু সংকে ও মারে না। আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় স্কুইড গেম সিজন 2 এর গল্প। সো এই ছিল আজকে ভিডিওটি কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর পার্সোনালি বলতে গেলে সিরিজটির এন্ডিং আমার কাছে বেশ বাজে লেগেছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।